প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করছি সবাই ভালো আছো। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে নবম এবং দশম শ্রেণীর রাওয়ামিল অর্থাৎ নবমতে নিয়ে আলোচনা করেছিলাম। নবমতের রাওয়ামিলের বেসিক যে বিষয়গুলো আছে, যে মৌলিক বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। রাওয়ামিল কি, রাওয়ামিলের উদ্দেশ্যগুলো, রাওয়ামিলের বিবেচ্য বিষয়সমূহ, তারপর রাওয়ামিলের ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে দফাগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রশ্নের সমাধান করার চেষ্টা করব, সৃজনশীল প্রশ্নের। তো একটু আলোচনা করছি যে রাওয়ামিল আসলে কোনো হিসাব নয়, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার লক্ষ্যে আমরা রাওয়ামিল প্রস্তুত করে থাকি এবং প্রতিষ্ঠানও হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রাওয়ামিল প্রস্তুত করে থাকে। প্রতিষ্ঠানের অনেক সময় করতেও হয়, আবার না করলেও চলে, কিন্তু আমরা যেহেতু শিক্ষার্থী, আমাদের অবশ্যই পরীক্ষায় রাওয়ামিল করতে হবে, অঙ্ক সমাধান করতে হবে, সেজন্য আমাদের এই বিষয় সম্পর্কে জানতে হবে। তো আজকে দেখি আমরা আজকে যে প্রশ্নটা, সৃজনশীল প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব, সেই প্রশ্নটা একটু তোমরা খেয়াল করো। 2019 সালের 31 ডিসেম্বর তারিখে মিস্টার সৌম্যদীপ এন্টারপ্রাইজ এর খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ। দেখো, হিসাবের নাম টাকা, হিসাবের নাম টাকা দিয়ে আমরা এগুলো উপস্থাপন করেছি। প্রথমে দেখতে পাচ্ছি আমরা নগদ তহবিল 1/1/19 18,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 15,000 টাকা, ক্রয় 32,000 টাকা, 10% বন্ধক ঋণ 21,000 টাকা, সম্ভাব্য দায় 7,000 টাকা, প্রদেয় হিসাব 35,000 টাকা, বহি ফেরত 2,000 টাকা, প্রাপ্য হিসাব 35,200 টাকা, মূলধন 37,700 টাকা, নগদ তহবিল 31/12/19 30,000 টাকা। শিক্ষার্থীরা লক্ষ্য করো, নগদ তহবিল এখানে একটা 1/1/19 আর এটা হচ্ছে 31/12/19। বিক্রয় 54,000 টাকা, আসবাবপত্র 35,000 টাকা, ভাড়া প্রাপ্তি 500 টাকা, শিক্ষানবিশ ইসলামী 1,000 টাকা, সমাপনী মজুত পণ্য 25,000 টাকা। আর এখানে দেখো একটা লক্ষ্য করো, মজুত পণ্য প্রারম্ভিক আছে, আবার এখানে সমাপনী মজুত পণ্য আছে। আন্তঃফেরত 4,000 টাকা। এই হলো উদ্দীপক, এই হলো হিসাবের কিছু আমরা খতিয়ান থেকে যে উদ্দীপকগুলো নিয়েছি, এগুলোর আলোকে আমরা আজকে একটা রাওয়ামিল তৈরি করব। রাওয়ামিলের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো একটু লক্ষ্য করি। সমন্বিত করে এর পরিমাণ নির্ণয় করো, উপযুক্ত উদ্বৃত্ত হতে রাওয়ামিল প্রস্তুত করো, চলতি সম্পদ ও মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কোন কোন দফাগুলো রাওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না এবং কেন হয় না, কি কারণে হয় না। আশা করছি তোমরা পূর্বের ক্লাসটা একটু ভালো করে লক্ষ্য করলে এই আজকের ক্লাসটা সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারবে। এবং যে যে দফাগুলো অন্তর্ভুক্ত হয় সেগুলোর মধ্যে আমরা জানি সমস্ত প্রকার সম্পদ ডেবিট হয়, সমস্ত প্রকার ব্যয় ডেবিট হয়, সমস্ত দায় ক্রেডিট হয়, আয় ক্রেডিট হয় এবং মালিকানা সত্ত্ব ক্রেডিট হয়। এছাড়া সম্পদের বিপরীতে শ্রেষ্ঠ সঞ্চিতিগুলো ক্রেডিট হয়, দায়ের বিপরীতে শ্রেষ্ঠ সঞ্চিতিগুলো ডেবিট হয়। এছাড়াও আরো অনেক দফা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যে ভাড়া, সুদ, কমিশন, বাটা এগুলোর সাথে যদি প্রদত্ত কিংবা প্রাপ্ত কিছু উল্লেখ না থাকে তাহলে সেগুলো আমরা প্রদত্ত ধরে আমরা রাওয়ামিলের ডেবিট দিকে বসিয়ে থাকি এবং রাওয়ামিল প্রস্তুত করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো আজকে আমরা পিছনে ফিরে তাকাবো না, যেহেতু আমাদের আজকের এই সমাধান প্রশ্নটা আমাদেরকে করতে হবে। সে লক্ষ্যে আমরা প্রথমে ক নাম্বার সমন্বিত ক্রয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করে সেটা একটু দেখি। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, ক নাম্বার সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে এটা 2019 সালের 31 ডিসেম্বর তারিখে মিস্টার সৌম্যদীপ এন্টারপ্রাইজের খতিয়ান উদ্বৃত্তগুলো নিয়ে আমরা প্রথমে ক নাম্বারে সমন্বিত ক্রয়ের পরিমাণটা নির্ণয় করে যাচ্ছি। দেখো, সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয়। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা বাসায় খাতার মধ্যে পেন্সিল এবং মাপকাঠি দিয়ে ঘরগুলো করার চেষ্টা করবো।
এখানে আমাদের ক্যালকুলেশন করতে হলে সেটা করতে হবে, হয়তো যোগ বিয়োগ করতে হয় অনেক সময়। আর এটা হচ্ছে পরিমাণ। তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা সমন্বিত ক্রয় হলে কি করতে হবে, প্রথমে পারমিক মূলধন্য এর সাথে নিট ক্রয় নিয়ে আসতে হবে, তারপর পারমিক মূলধন্য এবং নিট ক্রয় যোগ করে এটা থেকে সমাপনী মূলধন্য বিয়োগ করতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি আছে আমাদের মজুদ পণ্য প্রারম্ভিক আছে 15,000 টাকা, প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য কত? 15,000 টাকা। দেখো প্রারম্ভিক মজুদ পণ্য কত আছে? 15,000 টাকা। এর সাথে দেখতে পাচ্ছি আমরা ক্রয় আছে, আবার এখানে ক্রয়ের বিপরীতে একটা ফেরত আছে, ক্রয় থেকে ফেরতটা বাদ দিতে হবে। ক্রয় ক্রয় কত? ক্রয় 32,000। বহি ফেরত এটা হচ্ছে ক্রয় ফেরত, এটা বাদ দিতে হবে। বিয়োগ বহি ফেরত। বহি ফেরত কত? বহি ফেরত হচ্ছে 2,000 টাকা। তাহলে কত পাচ্ছি আমরা? 30,000 টাকা। তাহলে সেটা আমরা যোগ করি আগে। 30 আর 15 কত হবে? 45,000 টাকা। এবার আমরা প্রারম্ভিক মূলধন্য এবং নিট ক্রয় যোগ করলাম, এরপরে সমাপনী মূলধন্য যখন বিয়োগ করব তখন আমরা সমন্বিত ক্রয় নির্ণয় করতে পারবো। তাহলে দেখো বিয়োগ সমাপনী মূলধন্য, সমাপনী মূলধন্য বাদ দিতে হবে। সমাপনী মূলধন্য কত দেখতে পাচ্ছি আমরা? 25,000 টাকা। তাহলে বিয়োগ করার পর কত থাকলো? 20,000 টাকা। আমরা এখানে চাইলে ব্র্যাকেটও দিতে পারি, সমস্যা নাই। তাহলে 20,000 টাকা, এটাই হচ্ছে সমন্বিত ক্রয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করেছি। আমাদের বলেছে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে। আমরা সমন্বিত ক্রয়ের পরিমাণের সূত্র কি জানি? প্রারম্ভিক মূলধনের সাথে নিট ক্রয় এবং প্রত্যক্ষ কোনো খরচ থাকলে সেগুলো যোগ করে সেগুলো থেকে সমাপনী মূলধন্য বিয়োগ করলে যে ফলটা আমরা পাই সেটা। শিক্ষার্থীরা এরপরে আমরা দেখতে পাবো যে খ নম্বরে কি বলেছে। খ নম্বরে দেখো উপযুক্ত উদ্বৃত্ত হতে রাউমিল প্রস্তুত করো। তাহলে আমরা এখন কি করব? রাউমিল প্রস্তুত করব। একটু দ্রুত একটু ঘরটা আঁকতে হবে। তোমরা পেন্সিল এবং মাপকাঠি দিয়ে খাতায় ঘরটা আঁকতে পারো। তারপর খ নাম্বার আমাদের উদ্বৃত্তগুলো হচ্ছে মিস্টার সৌম্যদীপ এন্টারপ্রাইজের উদ্বৃত্ত। মিস্টার সৌম্যদীপ এন্টারপ্রাইজ এ রাওয়ামি। সাল কত? 2019, 31 ডিসেম্বর 2019। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের রাওয়ামি করার জন্য যে ছকটা আঁকতে হবে সেটা হচ্ছে জাবেদা। আমরা জাবেদা করেছিলাম কম্পিউটার ক্লাসগুলোতে, ওই জাবেদার অনুযায়ী একই সাথে জাবেদায় যেরকম ঘর করেছিলাম আমরা 5টা কলাম করেছিলাম, ঠিক রাউন্ডেও 5টা কলাম, তবে কিছুটা ব্যতিক্রম হচ্ছে লেখার মধ্যে। একটু খেয়াল করো। প্রথমে ক্রমিক নং, হিসাবে শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। দেখো ক্রমিক নং, হিসাবের শিরোনাম,
হিসাবের শিরোনামও লিখতে পারি, আমরা চাইলে বিবরণও লিখতে পারি। খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট। আমরা এবার যে সমস্ত দফা রাউন্ডে অন্তর্ভুক্ত হবে না সেই দফাগুলো এখান থেকে বাদ দিব, আর যে দফাগুলো রাউন্ডে অন্তর্ভুক্ত হবে সেগুলোর মাধ্যমে আমরা রাউন্ড প্রস্তুত করব। তো দেখো প্রথমে আছে নগদ তহবিল ১/১/১৯ 18,০০০ টাকা। আমরা জানি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম যে নগদ তহবিল প্রারম্ভিক হলে এবং ব্যাংক জমা প্রারম্ভিক হলে এগুলো আসে না, অর্থাৎ প্রারম্ভিক সম্পদ আসে না, সেগুলো সমাপনের সাথে অন্তর্ভুক্ত থাকে। তাহলে আমাদের ১/১/১৯ যে নগদ তহবিল দেওয়া আছে সেটা রাউন্ডে আসবে না। এর পরবর্তী দেখতে পাচ্ছি আমরা প্রারম্ভিক মূলধন্য। প্রারম্ভিক মূলধন্য রাউন্ডে ডেবিট হয়। ক্রমিক প্রারম্ভিক মজুদ পণ্য 15,০০০ টাকা ডেবিট। প্রারম্ভিক মূলধন্য হচ্ছে ব্যয়, সেই কারণে ডেবিট। 2 নম্বর দেখতে পাচ্ছি আমরা কি আছে ক্রয়। ক্রয় হচ্ছে ব্যয়, ব্যয় হলে ডেবিট। আমরা জানি সম্পদ, সমস্ত সম্পদ ডেবিট, সমস্ত ব্যয় ডেবিট। তাহলে ক্রয় ব্যয় ডেবিট। ক্রয় 32,০০০ টাকা। এর পরবর্তী দেখতে পাচ্ছি আমরা 10% বন্ধক ঋণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি বন্ধক ঋণ হচ্ছে দায়, আর দায় হচ্ছে ক্রেডিট। দায় হলে কি হবে? ক্রেডিট। 10% বন্ধক ঋণ। বন্ধক ঋণ ক্রেডিট কত? 21,০০০ টাকা। তারপরে দেখতে পাচ্ছি সম্ভাব্য দায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে সম্ভাব্য সম্পদ কিংবা সম্ভাব্য দায় রাউন্ডে অন্তর্ভুক্ত হয় না, সেই কারণে সম্ভাব্য দায় আমাদের এই রাউন্ডে অন্তর্ভুক্ত হবে না। এর পরবর্তী প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব হচ্ছে দায়, আর দায় হলে ক্রেডিট। প্রদেয় হিসাব প্রদেয় হিসাব 35,০০০ টাকা ক্রেডিট। এর পরবর্তী যেটা আছে বহিফেরত। বহিফেরত হচ্ছে ক্রেডিট, ক্রয় ডেবিট, আর বহিফেরত বা ক্রয় ফেরত ক্রেডিট হয়। 5 নাম্বার বহিফেরত বা ক্রয় ফেরত 2,০০০ টাকা ক্রেডিট। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব মানে দেনাদার। দেনাদারকে আবার প্রস্তুত ঋণও বলা হয়, বিক্রয় খতিয়ানে ছেড়ও বলা হয়। তাহলে প্রাপ্য হিসাব হচ্ছে ডেবিট। প্রাপ্য হিসাব সম্পদ। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব ডেবিট 35,200। এরপরে মূলধন। আমরা জানি মূলধন দায় আয় ক্রেডিট হয়, তাহলে মূলধন কি হবে? ক্রেডিট হবে। মূলধন ক্রেডিট হবে 37,700 টাকা। এর পরবর্তী দেখতে পাচ্ছি আমরা নগদ তহবিল 31/12/19। নগদ তহবিল 1/1/19 রাউন্ডে অন্তর্ভুক্ত হয় না, আর নগদ তহবিল 31/12/19 অর্থাৎ সমাপনী রাউন্ডে অন্তর্ভুক্ত হয়। কারণ 1 তারিখে যে নগদ তহবিল সেটা সমাপনী নগদ তহবিলের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে দেখো নগদ তহবিল 31/12/19। অথবা সমাপনীয় লেখা আছে 31/12/19 ডেবিট 30,০০০ টাকা। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি বিক্রয়। বিক্রয় হচ্ছে আয়। বিক্রয় করলে কি হয়? আয় হয়। আর আমরা জানি আয়, দায়, মালিকানা সত্ত্ব এগুলো ক্রেডিট হয়। তাহলে বিক্রয়, বিক্রয় ক্রেডিট। বিক্রয় 54,০০০ টাকা। বিক্রয় কত? 54,০০০ টাকা ক্রেডিট। এর পরবর্তী দেখতে পাচ্ছি আমরা আশাপত্র আছে। আশাপত্র আমরা জানি সম্পদ, আর সম্পদ মানে হচ্ছে ডেবিট। আশাপত্র কি? সম্পদ, আর সম্পদ মানে হচ্ছে ডেবিট। তাহলে 35,০০০ টাকা আশাপত্র ডেবিট।
আসবাবপত্র 35,000 টাকা ডেবিট। এরপর ভাড়া প্রাপ্তি হচ্ছে আয়, আর আয় হলে আমরা জানি ক্রেডিট এবং ব্যয় হলে ডেবিট। যদি ভাড়া থাকতো তাহলে ভাড়া ব্যয় হিসেবে ধরে নিতাম আমরা ডেবিট, যেহেতু ভাড়া প্রাপ্তি সেটা ব্যবসায়ীর আয় হয়েছে ধরে নিতে হবে, তাহলে ভাড়া প্রাপ্তি আয় হলে কি ক্রেডিট, ভাড়া প্রাপ্তি 500 টাকা ক্রেডিট। এর পরবর্তী দেখতে পাচ্ছি শিক্ষানবী ইসলামী হচ্ছে ব্যবসায়ের একটা আয়, আর আয় হলে ক্রেডিট হয়। শিক্ষানবী ইসলামী 1000 টাকা ক্রেডিট। শিক্ষানবী ইসলামী 1000 টাকা ক্রেডিট। এরপর দেখতে পাচ্ছি আমরা প্রিয় শিক্ষার্থী দেখো সমাপনী মূলধন্য রাওমিল হিসাবে রাওমিলে অন্তর্ভুক্ত হয় না, সেই কারণে আমরা সমাপনী মূলধন্য রাওমিলে আনবো। এর পরবর্তী যেটা আছে সেটা দেখা যাচ্ছে আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত রাওমিলে ডেবিট দিকে বসাতে হয়, আর বিক্রয় ফেরত আন্তঃফেরত ডেবিট। আন্তঃফেরত বা এটাকে বিক্রয় ফেরত বলা হয় 4000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে যে হিসাবের উদ্বৃত্তগুলো দেওয়া আছে, যে সমস্ত উদ্বৃত্তগুলো রাওমিলে ডেবিট এবং ক্রেডিট দিকে আসবে সেগুলো আমরা নিয়ে এসেছি, এবং যে দফাগুলো আমাদের রাওমিলে অন্তর্ভুক্ত হবে না সেগুলো আমরা রাওমিলে অন্তর্ভুক্ত করিনি। অর্থাৎ নগদ তহবিলে 19, তারপর সম্ভাব্য দায়, এর পরবর্তী সমাপনী মজুদ পণ্য, এগুলো রাওমিলে অন্তর্ভুক্ত হবে না বলে এগুলো আমরা অন্তর্ভুক্ত করিনি। তাহলে আমাদের দেখো রাওমিলে ডেবিট এবং ক্রেডিট দিকে আমরা যে দফাগুলো আসবে সেগুলো নিয়ে এসেছি। এবার আমাদের দেখতে হবে যে উভয় দিকে যোগফল করার পরে দেখতে হবে যে আসলে মিলেছে কিনা। যদি মিলে তাহলে আমরা বুঝে নেব যে আমাদের হিসাবের গাণিতিক শুদ্ধতা হিসাব ঠিক আছে, হিসাবের গাণিতিক শুদ্ধতা পরীক্ষা করার পরে বুঝতে পারবো যে শুদ্ধ হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু যোগ করে দেখি। 21,000, 35,000, 2, তারপর 37,700, তাহলে অর্থাৎ 39,700। এই পরবর্তী 54,000, তাহলে 55,000, 55,500। তাহলে আমরা পেয়েছি 1,51,200। এটা লিখবে না, এটা একটু পাশে লিখে রাখবে প্রয়োজনে, পেন্সিল দিয়ে লিখে রাখবে 1,51,200 টাকা। এবার আমরা ডেবিট পাশটা একটু যোগ করে দেখি। 15,000 টাকা, 32,000 টাকা, তারপর 35,200 টাকা, এরপর আছে 30,000, 35, তাহলে 65, 65, 4, 69,000, 69,000। তাই দেখো দেখতে পাচ্ছি কত, আমরা 1,51,500 এটার সাথে মিলেছে, তাই আমরা লিখে বলতে পারি 1,51,200, 1,51,200 টাকা উভয় দিকে মিলে গেছে। এবার উভয় দিকে হিসাব শেষ করে দেবে, এটা যে টেনে দেবে, অর্থাৎ হিসাবের উদ্বৃত্ত টেনে দিতে হবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যখন আমাদের ডেবিট এবং ক্রেডিট মিলে যাবে তাহলে এগুলো ক্লোজ করার পরে, অর্থাৎ যে টানার পরে আমাদের হিসাবটা বন্ধ করে দিতে হবে, অর্থাৎ ঘরটা বন্ধ করে দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের যে উদ্বৃত্তগুলো রাওমিলে ডেবিট ক্রেডিট আসবে সেগুলো আমরা নিয়ে এসেছি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাওমিলে উদ্বৃত্ত মিলে গেছে, অর্থাৎ আমাদের হিসাবের গাণিতিক শুদ্ধতা পরীক্ষা করা হয়ে গেছে, হিসাবটা শুদ্ধ আছে। তাহলে এরপরে আমরা যাচ্ছি দেখো, এর পরবর্তী আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে গ নম্বরে চলতি সম্পদ ও মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। একটু খেয়াল করো, শেষ প্রশ্ন একটু দ্রুত করতে হবে। এবার আমরা গ নম্বরে আসি, চলতি সম্পদ ও চলতি আয়ের পরিমাণ নির্ণয়। চলতি সম্পদ ও
মুনাফা জাতীয় চলতি সম্পদ ও মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। তাহলে ঘরটা দেখো একটু। বিবরণ টাকা টাকা। তোমরা পাশে এগুলো পেন্সিল দিয়ে মাপকাঠি দিয়ে সুন্দর করে করবে। বিবরণ বিস্তারিত টাকা পরিমাণটা। তাহলে দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি চলতি সম্পদ আমাদের নির্ণয় করতে বলছে চলতি সম্পদ। তাহলে এখানে চলতি সম্পদ আমরা কি কি দেখতে পাচ্ছি? প্রথমে দেখো নগদ তহবিল এক এক না, পারমাণবিক মুনাফা না। প্রথমে আমরা দেখতে পাচ্ছি চলতি সম্পদ হচ্ছে প্রাপ্য হিসাব মানে দেনাদার। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব কত? 35,200। এর পরবর্তী দেখতে পাচ্ছি নগদ তহবিল 31,12,19 সেটা হচ্ছে চলতি সম্পদ। নগদ তহবিল 31,12,19 30,000 টাকা। এর পরবর্তী দেখতে পাচ্ছি সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য বা মজুদ পণ্য 31,12 সালটা লিখতে হবে তখন 25,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা যোগ করলে কত? 35, 65, 70, 90, 90,200 90,200 টা ক্লোজ করবে আলাদা করে। আবার এর পরবর্তী আমরা মুনাফা জাতীয় আয়ের পরিমাণটা নির্ণয় করব। মুনাফা জাতীয় মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয়ের মধ্যে কি আছে? প্রথমে দেখতে পাচ্ছি আমরা দেখো মুনাফা জাতীয় আয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে বিক্রয় আছে। বিক্রয় আনবো, বিক্রয় থেকে খেয়াল রাখতে হবে যে বিক্রয় থেকে ফেরত আছে, ফেরত অবশ্যই বাদ দিতে হবে। তাহলে প্রথমে বিক্রয় লিখবো। বিক্রয় আমরা বিক্রয় লিখবো যেহেতু আমাদের আন্তর্জাতিকটা বাদ দিতে হবে। তাহলে বিক্রয় হচ্ছে 54,000 টাকা। ফেরত আন্তর্জাতিক মানে বিক্রয় ফেরত 4,000 টাকা। বিয়োগ ফেরত 4,000 তাহলে কত? 50,000 টাকা। এর পরবর্তী দেখতে পাচ্ছি আমরা আছে ভাড়া প্রাপ্তি, তারপর আছে শিক্ষার অবিশ্রাম। ভাড়া প্রাপ্তি হচ্ছে আয়। ভাড়া যদি প্রদত্ত হয় তাহলে ব্যয়, আর ভাড়া যদি প্রাপ্ত হয় বা ভাড়া প্রাপ্তি হলে আয়। ভাড়া প্রাপ্তি কত? ভাড়া প্রাপ্তি হচ্ছে 500 টাকা। এরপরে আছে শিক্ষানবিশ্রামী। শিক্ষানবিশ্রামী হচ্ছে ব্যবসায়ীর জন্য আয়। শিক্ষানবিশ শিক্ষানবিশ্রামী হচ্ছে 1,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, 50 এদিকে 51,500 তাহলে ক্লোজ করে দেবে, অর্থাৎ যে টেনে দেবে। তাহলে আমাদের দেখো আমাদের ক নম্বরে যে প্রশ্নটা বলেছে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করা, আমরা নির্ণয় করে দেখিয়েছি। এর পরবর্তী উপযুক্ত উদ্বৃত্ত হতে অমিল প্রস্তুত করতে বলা হয়েছে, আমরা অমিল প্রস্তুত করে দেখিয়েছি। গ নম্বরের প্রশ্নে আমাদের চলতি সম্পদ এবং মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, আমরা প্রথমে চলতি সম্পদ নির্ণয় করেছি। চলতি সম্পদের প্রাপ্য হিসাব, নগদ তহবিল 31,12, সমাপনী মজুদ পণ্য, এই তিনটা আইটেম আসছিল, তিনটা যোগ করে কত? 90,200। এর পরবর্তী বলেছে আমাদের মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয় হচ্ছে বিক্রয় থেকে আমরা অন্তত বাদ দিয়ে দেখিয়েছি। ভাড়া প্রাপ্তি ছিল, ভাড়া প্রাপ্তি নিয়ে আসছি। শিক্ষানবিশ্রামী ছিল, শিক্ষানবিশ্রামী নিয়ে আসছি। এগুলো আমাদের হচ্ছে আয়, মুনাফা জাতীয় আয়।
অর্থাৎ চলতি সম্পদ এবং জাতীয় আয়ের পরিমাণ আমরা নির্ণয় করে ফেলেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীল প্রশ্ন এইভাবে দেওয়া থাকলে আমাদের প্রশ্নগুলো বুঝে বুঝে এগুলোর প্রশ্নের সমাধান করতে হবে। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝে থাকবে। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্টে জানাবে অথবা মোবাইলে কল দিয়ে জানাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা রাউন্ডলি প্রথমে মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম প্রথম পর্বে। আজকের পর্বে একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে তোমাদের সমাধান করে দেখিয়েছি যে কীভাবে করতে হয় সৃজনশীল প্রশ্নের সমাধান। এর পরবর্তী আমরা একটা নতুন অধ্যায়ে যাওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সুস্থতা কামনায় শেষ করছি। ধন্যবাদ।